ব্রাজিল ফুটবলের খুব বেশি সংখ্যক কোচ যে বিশ্ব ফুটবলে আছে সেটা আসলে বলা যাচ্ছে না। ব্রাজিলিয়ানরা কোচিংয়ে একটু পিছিয়ে সবসময়। আর যেই কোচরা ব্রাজিল দলের দায়িত্ব নেন কিংবা ব্রাজিলের যে কোচরা ব্রাজিল দলের দায়িত্ব নেন তাদের একটু একগুঁয়ে স্বভাবের কারণে বিভিন্ন সময় দলকে বিপদে পড়তে আমরা দেখেছি। এর আগে 2010 সালে ব্রাজিল দলটা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মতো দল ছিল। সেবার কোচ দুঙ্গা ব্রাজিলের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেননি রোনালদিনহোকে। স্পেসিফিক ব্রাজিলের মিডফিল্ডে ওই জায়গাতে একটা বড় ঘাটতি দেখা গিয়েছিল। নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। এরপর বহু কোচ পরিবর্তন হয়েছে। ব্রাজিলের সবশেষ যে কোচ ছিল তিতি, তিনি কিভাবে দলটা আসলে পরিচালনা করতেন সেটা আসলে বলা মুশকিল। জার্মানির কাছে 7 গোল হজম করার পর ব্রাজিলের দায়িত্ব পেয়েছিলেন তিতে। সেই তিতে শুধু ডিফেন্সিভ ফুটবলটাই খেলেছেন। ব্রাজিলের ডিফেন্সটা ছিল শক্ত। গোলটা যাতে হজম করা না লাগে, গোলটা যাতে না খাওয়া লাগে, গোল কতটুকু দিতে পারলো সে বিষয়ের উপর আসলে খুব বেশি জোর দিতে আমরা তিতেকে দেখিনি। এবার যে কোচ রয়েছেন ড্যারিভল জুনিয়র, তিনি তিতের থেকেও বাজে বলা যায়, তিতের থেকেও খারাপ, তিতের থেকেও অনভিজ্ঞ, অপরিপক্ক। তার বিভিন্ন সিদ্ধান্ত এই পর্যন্ত ব্রাজিল দলটার দায়িত্ব নেওয়ার পর যে কটা ম্যাচ তার অধীনে হয়েছে, সে কটা ম্যাচের মধ্যে যেভাবে দল গঠনে তিনি সিদ্ধান্ত নিয়েছেন সেটা কখনোই কাম্য নয়। বিশেষ করে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য যেভাবে তিনি যেই পরিকল্পনার উপর স্কোয়াড সাজিয়েছেন সেটা তো বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে ব্রাজিলকে। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল গত ম্যাচটা অর্থাৎ ইকুয়েডরের বিপক্ষে জয়টার আগে 4টা ম্যাচে জয়হীন ছিল। ইকুয়েডরের বিপক্ষে জিতেছে, সেটা কেবলমাত্র জয় আর 3টা পয়েন্ট ব্রাজিলের জন্য। এই পয়েন্টটা ব্রাজিলকে যে খুব বেশি আত্মবিশ্বাস দিয়েছে সেটা আসলে বলা যাবে না। ব্রাজিল নিজেদের মাটিতে ইকুয়েডরকে একটা গোল দিয়ে কোনো রকমে পরাজিত করে 3 পয়েন্ট অর্জন করেছে। সবচেয়ে বড় ব্যাপার হলো 3টা পয়েন্ট তাদের পয়েন্টের সাথে যুক্ত হয়েছে। 10 পয়েন্ট নিয়ে তারা বর্তমানে পয়েন্ট টেবিলে 4র্থ স্থানে আছে। ব্রাজিল এমন পর্যায়ে, ব্রাজিলের বর্তমান কোচ ব্রাজিলকে এমনভাবে উপস্থাপন করেছে, ব্রাজিল এখন তাদের ঘরোয়া লিগের ফুটবলারদের দলে ডেকে নিতে হচ্ছে। এইটার মিলিত অনুশীলনের সময় চোটে পড়েছেন তিনি। সেই চোট কাটিয়ে উঠতে 2 সপ্তাহ সময় লাগবে। রিয়াল মাদ্রিদে ফিরে যাবেন, ব্রাজিল দলের হয়ে খেলতে পারবেন না। তার জায়গাতে একজন নতুন খেলোয়াড়কে ব্রাজিল দলে অন্তর্ভুক্ত করতে হবে, সেটাই করেছে ব্রাজিলের নতুন কোচ ড্যারিভল জুনিয়র। তিনি হলেন ফাব্রিসিও ব্রুনো। ফাব্রিসিও ব্রুনো ব্রাজিলের লিগের খেলোয়াড়, তিনি ফ্লামিঙ্গোতে খেলেন। আপনি হয়তো চিনেন না আমি যার কথা বললাম, ফাব্রিসিও ব্রুনো। আমিও খুব ভালো করে চিনি, এটা বলতে পারছি না। ঠিক এমন অনেক ফুটবলার আছেন ব্রাজিলের এই স্কোয়াডটাই যাদেরকে অনেকেই চিনেন না। ব্রাজিলের লিগের ফুটবলার, ইউরোপের একেবারে নিম্ন স্তরের ক্লাবের ফুটবলারদের নিয়ে, জুনিয়র ফুটবলারদের নিয়ে, যাদের অভিষেক হয়নি তাদের নিয়ে, অনূর্ধ্ব দলগুলোর ফুটবলারদের নিয়ে কিন্তু দলটা সাজিয়েছেন ড্যারিভল জুনিয়র। কি করতে চাচ্ছেন, কি এক্সপেরিমেন্ট তিনি করছেন আসলে সেটা বলা মুশকিল। সবচেয়ে হাস্যকর এবং বিব্রতকর বিষয়টি হলো এইটার মিলিতর জায়গায় যে ফাব্রিজিও ব্রুনোকেও দলে নিতে হয়েছে ব্রাজিল নাকি এতটা সংকটে রয়েছে। ব্রাজিলের কি সেন্টার ব্যাক নেই? এইটার মিলিতর জায়গায় কি সেন্টার ব্যাক, ইউরোপের কোনো ক্লাব থেকে সেন্টার ব্যাক নেওয়ার মতো পরিস্থিতি কি ব্রাজিলের বর্তমান নেই? বর্তমান বিশ্ব ফুটবলে আপনি ক্লাব ফুটবলে তাকালে দেখতে পাবেন এখনও ব্রাজিল ফুটবলার রপ্তানিতে শীর্ষে আছে। তাহলে এত ফুটবলার ইউরোপে থাকার পরেও ব্রাজিলের লিগের ফুটবলারকে কেন এই মুহূর্তে বিশ্বকাপ বাছাই পর্বের দলে অন্তর্ভুক্ত করতে হয়, যখন কিনা ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্বে ঢুকছে? বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলতে পারবে কিনা সে বিষয় নিয়ে হিসাব করতে হচ্ছে। ব্রাজিল কোচের এই সমস্ত উদ্ভট সিদ্ধান্ত তার অপরিপক্কতা এবং তার অযোগ্যতা প্রমাণ করে। কতটুকু ব্রাজিল এই কোচের অধীনে সফলতা অর্জন করতে পারবে সেটা আসলে এখন বলা মুশকিল। একটা ফুটবল দলকে 50% মাঠে খেলতে হয়, মাঠের বাহিরে কোচকে বাকি 50% খেলতে হয়। আপনি আর্জেন্টিনা দলটার কথা একবার চিন্তা করুন। আর্জেন্টিনা লিওনেল স্কালোনি যোগ দেওয়ার আগে কেমন ছিল, আর লিওনেল স্কালোনি আর্জেন্টিনা দলটার দায়িত্ব নেওয়ার পর কেমন হয়েছে। বর্তমান আর্জেন্টিনা বিশ্বের 1 নম্বর দল। আর্জেন্টিনা বর্তমানে বিশ্বের যে কোনো দলকে হারাতে পারে, এমনকি আর্জেন্টিনার যে বেঞ্চের শক্তি রয়েছে সেই বেঞ্চের শক্তিও বিশ্বের বেশিরভাগ দেশকে হারিয়ে দিতে পারবে ফুটবল মাঠে। আর্জেন্টিনা ঠিক এই পর্যায়ে আর্জেন্টিনাকে নিয়ে আসার পিছনে তাদের কোচ লিওনেল স্কালোনির অবদান আমি বলবো শতভাগ, একেবারে শতভাগ।
লিওনেল স্কালোনির অবদান। তাই একজন কোচই পারে একটা ফুটবল দলকে পরিবর্তন করে দিতে। যেমনটা আমরা ক্রিকেটে দেখি, সাধারণত মাঠের ক্রিকেটে দেখি একজন অধিনায়কের বেশি ভূমিকা থাকে একটা ম্যাচে, ঠিক একইভাবে ফুটবল মাঠে 50%, বাকি 50% কিন্তু কোচের ভূমিকা একটা দলকে পরিবর্তন করে দেওয়ার জন্য। আমি যে আমরা দেখেছি লিওনেল স্কালোনি নাকি আর্জেন্টিনার যখন ম্যাচ থাকে না, অর্থাৎ ইন্টারন্যাশনাল ব্রেকের আগে যখন ক্লাব ফুটবলাররা ব্যস্ত থাকে, তখন তিনি ইউরোপের বিভিন্ন ফুটবল ম্যাচ দেখেন, ক্লাবের ম্যাচ দেখেন, সেখানে আর্জেন্টাইন ফুটবলারদের উপর নজর রাখেন। ঠিক 2 মাস 2.5 মাস যখন ফিফার ব্রেক থাকে না, ক্লাব ফুটবল চলে, ওই সময়টায় তিনি এই কাজটা করেন। এবং যখন ফিফার ব্রেক হয়, অর্থাৎ ফিফার উইন্ডো শুরু হয়, ওই সময়টায় আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা করার আগে তিনি ঠিক ওই পরিকল্পনা, গত 2.5 মাস 2 মাস ধরে যে পরিকল্পনা তিনি করেছেন, যাদেরকে নিয়ে চিন্তা করেছেন, যাদের খেলা দেখেছেন, কাকে দলে ফেরানো যায়, কাকে পরবর্তী ম্যাচগুলোর জন্য দলে নেওয়া যায়, এই বিষয় নিয়ে পরিকল্পনা করেছেন, ঠিক ওই ফুটবলারদের নিয়ে দারুণ একটা স্কোয়াড গঠন করেন, যেই স্কোয়াডটা হারানোর সক্ষমতা রাখে প্রতিপক্ষকে। কিন্তু ব্রাজিলের সম্প্রতি সময়ের কোচগুলো কি করছে আসলে সেটা বলা যাচ্ছে না। যাই হোক, ব্রাজিল কি করে পরবর্তীতে দেখা যাক। ডেরিবল জুনিয়রের অধীনে কতটুকু কি হয়। আর্জেন্টিনা আর ব্রাজিলের মধ্যে বিশাল একটা পার্থক্য কিন্তু এই মধ্যে হয়ে গেছে। পরবর্তীতে আমরা আরও কতটুকু কি দেখতে পাবো সেটা আসলে সময় গড়ালে বোঝা যাবে।